ভাগ্যের লেখা তুমি লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ৭। মল্লিক বাড়ি থেকে বেরিয়ে আসার প্রায় ১ ঘণ্টা কেটে গেছে। এদিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত শতবর্ষী রায় চৌধুরী ম্যানশন যেন প্রতিদিনের মতোই প্রাণচঞ্চল। বিকেলের শেষ আলো ধীরে ধীরে বাগানের সবুজ ঘাসের ওপর পড়ে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। বিশাল বাগানের মাঝখানে সাদা মার্বেলের গোল টেবিল ঘিরে বসে আছেন রায় চৌধুরী পরিবারের সদস্যরা। টেবিলের একপাশে বসে আছেন পরিবারের কর্ণধার মিরাজুল হক রায় চৌধুরী, তাঁর পাশেই স্ত্রী নাজমা সুলতানা। অন্য পাশে বসে আছেন তাঁদের একমাত্র ছেলে আরমান রায় চৌধুরী এবং পুত্রবধূ আফরোজা। কিছুটা দূরে আধুনিক ডিজাইনের রট আয়রনের চেয়ারে বসে কফির মগ হাতে ফোন স্ক্রল করছে পরিবারের সবচেয়ে ছোট সদস্য আফরিন। চারদিকে বিকেলের চা আড্ডা, কথার বিষয় কখনো ব্যবসা, কখনো অফিস, কখনো আবার পারিবারিক গল্প। হঠাৎ নাজমা সুলতানা চায়ের কাপটা নামিয়ে চারপাশে তাকালেন। কিছু একটা যেন তার খটকা লাগছে। দাদুভাই এখনও ফিরল না? আফরোজা মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। সকাল থেকেই ছেলেটার কোনো ঠিকা নেই, ফোনও ধরছে না। নাজমা সুলতানা একটু চিন্তিত গলায় বললেন, গতকাল রাতেই তো ট্রেনে করে গেল, ঠিকমতো একটা রাত ঘুমাতেও পারল না। আজ আবার সকালে আফরিনকে বলল নানুকে স্টেশন থেকে নিয়ে আসতে, তারপর রহিমকে ফোন করে বাড়ি থেকে নিজের গাড়িটাও নিয়ে গেল। কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝলাম না। মিরাজুল হক রায় চৌধুরী হালকা হেসে স্ত্রীর দিকে তাকালেন। নাজমা, দাদুভাই এখন আর ছোট নেই। আরমান রায় চৌধুরী বাবার কথায় সায় দিলেন। ঠিকই বলেছেন আব্বা, ও এখন দেশের অন্যতম সেরা ফরেন্সিক ইনভেস্টিগেটর। কেসের প্রয়োজনে কত জায়গায় যেতে হয়, সবসময় তো আর আমাদের বলে যাওয়া সম্ভব হয় না। নাজমা সুলতানা ঠোঁট বাঁকিয়ে বললেন, তা জানি, কিন্তু নাতির জন্য একটু চিন্তা করব না? আফরোজা এবার মৃদু বিরক্তি সুরে বললেন, চিন্তা না করে উপায় আছে? কতবার ফোন দিলাম, শেষে মোবাইলটাই বন্ধ করে রেখেছে। আফরিন ফোনটা নামিয়ে হালকা হেসে বলল, আম্মু, ভাইয়া যদি ফোন বন্ধ করে রাখে তাহলে বুঝে নিতে হবে ও কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে। তুমি যত ফোন দাও ততই আর ধরবে না। সবাই হালকা হেসে উঠল। ঠিক সেই মুহূর্তেই পিঁ, ম্যানশনের বিশাল লোহার গেটের বাইরে একটি গাড়ির হর্ন বেজে উঠল। আফরিন মাথা তুলে গেটের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মনে হয় ভাইয়া এসে গেছে। সবার দৃষ্টি একসঙ্গে গেটের দিকে চলে গেল। ধীরে ধীরে বিশাল কালো গেট খুলে গেল। চকচকে কালো মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস রাজকীয় ভঙ্গিতে ভেতরে ঢুকে ফোয়ারার পাশ দিয়ে এসে বাগানের সামনে থামল। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই পুরো পরিবেশ আবার নীরব হয়ে গেল। পরের মুহূর্তেই ড্রাইভিং সাইডের দরজা খুলে নেমে এলো অরিন আবরার রায় চৌধুরী। কালো শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, মুখে আগের মতোই স্থিরতা, চোখে ক্লান্তি থাকলেও ব্যক্তিত্বে একটুও ভাটা পড়েনি। ওকে দেখেই আফরোজা উঠে দাঁড়ালেন। অরিন, কোথায় ছিলে তুমি? সকাল থেকে কতবার ফোন করেছি, একটা ফোন ধরারও সময় পাওনি? অরিন শান্ত গলায় বলল, সরি আম্মু, জরুরি একটা পরিস্থিতিতে পড়েছিলাম। আরমান রায় চৌধুরী চেয়ারে বসেই বললেন, সব ঠিক আছে তো? অরিন শুধু মাথা নাড়ল। জি বাবা। কিন্তু আজ তার কণ্ঠে অন্যরকম ভার, যেটা মিরাজুল হক রায় চৌধুরীর চোখ এড়াল না। তিনি একদৃষ্টিতে নাতির দিকে তাকিয়ে রইলেন। এদিকে আফরিনেরও মনে হল, ভাইয়ার মুখটা আজ যেন অন্যরকম, কিছু একটা ঘটেছে, বড় কিছু। ঠিক তখনই অরিন ধীরে ধীরে ঘুরে গাড়ির অপর পাশের দরজার দিকে এগিয়ে গেল। তার এই আচরণে সবার ভ্রু কুঁচকে গেল। আফরোজা বিস্মিত হয়ে বললেন, অরিন, গাড়িতে আর কে আছে? অরিন কোনো উত্তর দিল না। নিঃশব্দে গিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। পরের মুহূর্তেই ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো এক অপরূপ সুন্দরী মেয়ে। মাথায় ওড়না টানা, চোখ দুটো কান্নায় লাল, মুখে ক্লান্তি, তবু অসাধারণ সৌন্দর্য যেন এক মুহূর্তেই সবার দৃষ্টি নিজের দিকে টেনে নিল। মেয়েটা নিচু হয়ে একে একে সবাইকে সালাম করল, আর পুরো রায় চৌধুরী পরিবার বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। আরমান রায় চৌধুরী শান্ত গলায় বললেন, অরিন, এই মেয়েটা কে? অরিন শান্ত গলায় বলল, ও আমার স্ত্রী, বাবা, আজ আমি ওকে বিয়ে করেছি। কথাটা শোনামাত্র পুরো বাগান নিস্তব্ধ হয়ে গেল। আরমান রায় চৌধুরীর চোখের দৃষ্টি মুহূর্তেই কঠোর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। গভীর
নিয়ন্ত্রিত কণ্ঠে বললেন, অরিন, তুমি কি বললে? অরিন নির্বিকার, আমি বিয়ে করেছি বাবা। আরমান রায়চৌধুরী এবার কয়েক পা সামনে এগিয়ে এলেন। তাঁর চোখে স্পষ্ট অসন্তোষ। কিছুক্ষণ নীরবে ছেলের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বললেন, অরিন, এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? তুমি জানো, এই পরিবারের প্রতিটি সিদ্ধান্তের একটা মর্যাদা আছে। তুমি এ বাড়ির একমাত্র ছেলে। তোমার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শুধু তোমার নয়, পুরো রায়চৌধুরী পরিবারের সঙ্গে জড়িত। বিয়ে করেছ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কাউকে না জানিয়ে, একবারও আমাদের সঙ্গে আলোচনা না করে এত বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কী ছিল? আমি অন্তত তোমার কাছ থেকে এমনটা আশা করিনি, অরিন। আমাদের কাউকে না জানিয়ে নিজের ইচ্ছেমতো বিয়ে করে বাড়িতে চলে এলে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও মনে হল না তোমার বাবা মা, দাদা দাদি কেউ আছে? আফরোজা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এবার তিনি ধীরে ধীরে আরোহীর দিকে তাকিয়ে আবার ছেলের দিকে ফিরলেন। গলায় অভিমান, রাগ আর কষ্ট একসঙ্গে মিশে আছে। আমি কতবার তোমাকে বিয়ে করতে বলেছি অরিন? প্রতিবারই বলেছ, এখন না, সময় হলে করব। আর আজ আমাদের কাউকে একটা কথাও না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে। এই পরিবারের একটা সম্মান আছে, একটা পরিচয় আছে। তুমি সেই পরিবারের একমাত্র ছেলে। আমাদের এতটুকু জানানোও প্রয়োজন মনে করলে না? পুরো বাগান নিস্তব্ধ। আফরিন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছে। একবার ভাইয়ের দিকে, একবার অচেনা মেয়েটার দিকে তাকাচ্ছে, কিন্তু একটাও কথা বলল না। এতক্ষণ নীরবে সবকিছু দেখছিলেন মিরাজুল হক রায়চৌধুরী। তাঁর গম্ভীর দৃষ্টি একবার অরিনের দিকে, আরেকবার আরোহীর দিকে গেল। ভারী কণ্ঠে শুধু বললেন, দাদু ভাই, আমরা তোমার কাছ থেকে এমন সিদ্ধান্ত কখনো আশা করিনি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। তবে কারণ যাই হোক, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার আমাদের জানানো উচিত ছিল। নাজমা সুলতানা নীরব। সে কিছু বললেন না, শুধু গভীর দৃষ্টিতে নাতি আর মেয়েটার দিকে তাকিয়ে রইল। অরিনকে ছোটবেলা থেকেই চেনেন, কারণ ছাড়া এই ছেলেটা কখনো এমন সিদ্ধান্ত নেয় না। অরিন চারদিকে একবার তাকাল, তারপর আগের মতোই শান্ত, স্থির কণ্ঠে বলল, আমি জানি আপনারা সবাই রাগ করেছেন, আর আপনাদের রাগ করার অধিকারও আছে। সে এক মুহূর্ত থেমে বাবার দিকে তাকাল। কিন্তু এখানে দাঁড়িয়ে কিছু বলতে চাই না। পুরো ঘটনা না জেনে কেউ আমাকে ভুল বুঝবেন না, এটাই আমার অনুরোধ। চলুন সবাই ভেতরে যাই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলছি। তারপর যদি মনে হয় আমি ভুল করেছি, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মাথা পেতে মেনে নেব। অরিনের কণ্ঠে না ছিল তর্ক, না ছিল ভয়, শুধু ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসী মুহূর্তের জন্য পুরো পরিবেশকে আবারও নীরব করে দিল। কেউ আর কোনো কথা বলল না। ভারী নীরবতা নিয়েই সবাই ধীরে ধীরে বাগান থেকে ম্যানশনের ভেতরের দিকে হাঁটতে শুরু করল। সামনে মিরাজুল হক রায়চৌধুরী ও আরমান রায়চৌধুরী, তাঁদের পেছনে নাজমা সুলতানা আর আফরোজা। সবার শেষে মাথা নিচু করে হাঁটছিল আরোহী। অরিন নিঃশব্দে তার পাশেই ছিল। ম্যানশনের কর্মচারীরাও দূর থেকে বিস্মিত চোখে সবকিছু দেখছিল, কিন্তু পরিবারের গম্ভীর মুখ দেখে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কয়েক মুহূর্তের মধ্যেই সবাই ড্রয়িং রুমে গিয়ে নিজেদের আসনে বসল। ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো, যেন কারও নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অরিনের মুখে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা শোনার পর সবাই কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে রইল। প্রথম নীরবতা ভাঙলেন আরমান রায়চৌধুরী। তিনি সোফার হাতলে আঙুল ঠুকতে ঠুকতে গভীর কণ্ঠে বললেন, অরিন, তুমি জানো তোমার সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে? অরিন শান্ত চোখে বাবার দিকে তাকাল। আরমান আবার বললেন, তুমি যদি আমাদের একবারও জানাতে, আমরা কি বসে থাকতাম? পুরো গ্রামের সামনে তোমাকে একা দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত নিতে হতো না। আমি নিজে সেখানে যেতাম। প্রয়োজনে প্রশাসন যেত, আইন যেত। একটা নির্দোষ মেয়ের সম্মানও রক্ষা হতো। আবার তোমাকেও এমন সিদ্ধান্ত নিতে হতো না। মিরাজুল হক ধীরে ধীরে মাথা নাড়লেন। তোমার বাবা ঠিকই বলেছে দাদুভাই। মানুষ যত বড়ই হোক, পরিবার তার সবচেয়ে বড় শক্তি। তুমি একবার খবর দিলেই আমরা সবাই তোমার পাশে দাঁড়াতাম। অরিন শান্ত স্বরে বলল, আমি জানি দাদুভাই, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে কাউকে ফোন করে সব বোঝানোর মতো সময়ই পাইনি। সবাই ওকে দোষী ধরে নিয়েছিল। কাজী ডাকার জন্য মানুষ ছুটছিল।
আমি যদি আর 5 মিনিট দেরি করতাম ওর জীবনটা হয়তো সেখানেই শেষ হয়ে যেত। আরমান কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি বুঝতে পারছেন ছেলে আবেগ থেকে নয়, পরিস্থিতির চাপে সিদ্ধান্ত নিয়েছে। তবুও অভিমানটা রয়ে গেল। এবার আফরোজা ধীরে ধীরে আরোহীর দিকে তাকালেন। কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার নাম আরোহী, তাই তো? আরোহী মাথা নিচু রেখেই আস্তে বলল, জি। আফরোজার কণ্ঠে কঠোরতা থাকলেও অপমান ছিল না। একটা কথা বলো তো, তুমি যদি জানতেই তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে ভুল বুঝতে পারে, তাহলে বাড়ি থেকে বের হলে কেন? একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবন বদলে দেয়। আজ তুমি শুধু নিজেকে নয়, আমার ছেলেকেও এমন এক পরিস্থিতির মধ্যে ফেলেছ যেখান থেকে ফিরে আসার সুযোগ ছিল না। আরোহীর চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগল। সে কিছু বলল না, মাথা আরও নিচু করে নিল। আফরোজা আবার বললেন, আর একটা কথা, যখন পুরো মহল্লার মানুষ আমার ছেলেকে দোষারোপ করছিল, তখন তুমি কি একবারও বলনি যে অরিন নির্দোষ? প্রশ্নটা শুনে আরোহীর বুক কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে বলল, বলেছিলাম, অনেকবার বলেছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই বলছিল আমি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে বলছি। কথাটা শেষ করতেই তার গলাটা ধরে এলো। চোখের পানি আর আটকে রাখতে পারল না। অরিন এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এল। স্ত্রীর পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আম্মু, ওর কোনো দোষ নেই। ও শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি নির্দোষ। কিন্তু কেউ শুনতে চায়নি। ও নিজেও তখন অসহায় ছিল। সে একবার সবার দিকে তাকিয়ে আবার বলল, আজ যদি ওর জায়গায় অন্য কেউ থাকত, হয়তো নিজের সম্মান বাঁচানোর জন্য আমাকে দোষী বলেই ছেড়ে দিত। কিন্তু আরোহী তা করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত সত্যিটাই বলেছে। অরিনের কথায় আবারও পুরো ঘর নীরব হয়ে গেল। মিরাজুল হক, নাজমা সুলতানা এবার নতুন করে আরোহীর দিকে তাকালেন। মেয়েটার চোখে তখনও অশ্রু, কিন্তু সেই অশ্রুর ভেতর কোথাও কোনো মিথ্যার ছাপ নেই। ঘরের ভারী পরিবেশ আরও গভীর হয়ে উঠল। সবাই বুঝতে পারছিল এই গল্পের এখনও অনেক অজানা অধ্যায় বাকি। অরিন একবার আরোহীর দিকে তাকাল। তারপর শান্ত গলায় বলল, আফরিন, ওকে তোমার রুমে নিয়ে যাও। ও অনেক ক্লান্ত, একটু ফ্রেশ হতে দাও, আমি আসছি। আফরিন কোনো প্রশ্ন করল না, শুধু মাথা নেড়ে ধীরে ধীরে আরোহীর সামনে এসে মৃদু হাসল। চলুন, ভাবি। ভাবি শব্দটা শুনে আরোহী এক মুহূর্তের জন্য থমকে গেল। এতক্ষণ যে মেয়েটি একটাও কথা বলেনি, সেই মেয়েটিই তাকে এত সহজভাবে আপন করে ডাকল। আফরিন ভদ্রভাবে আরোহীর হাতে আলতো স্পর্শ করে তাকে নিয়ে ম্যানশনের ভেতরের দিকে হাঁটতে লাগল। আরোহী একবার অরিনের দিকে তাকাল। অরিন আশ্বাসের ভঙ্গিতে খুব হালকা করে মাথা নাড়ল। সেই আশ্বাসটুকু নিয়েই আরোহী আফরিনের সঙ্গে ভেতরে চলে গেল। ওদের দুজনকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অরিন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছিল সারাদিনের সমস্ত ক্লান্তি যেন একসঙ্গে শরীরের ওপর ভর করেছে। আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না সে। লম্বা লম্বা পা ফেলে হনহন করে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করল। তার মুখের গম্ভীর ভাব দেখে কেউ আর তাকে থামানোর সাহস পেল না। নিজের কক্ষে ঢুকেই দরজাটা আস্তে করে বন্ধ করে দিল অরিন। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল সে। ধীরে ধীরে শার্টের এক একটা বোতাম খুলতে খুলতে সামনে থাকা বিশাল আয়নাটার দিকে তাকাল। নিজের প্রতিচ্ছবিটা যেন আজ তার কাছেই অচেনা লাগছে। ঠিক গতকালও এই আয়নার সামনেই দাঁড়িয়ে তৈরি হয়েছিল সে। মাথায় ছিল শুধু হেনা হত্যা মামলার তদন্ত আর সত্য উদ্ঘাটনের চিন্তা। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সবকিছু ওলটপালট হয়ে গেছে। আজ সেই একই আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে, অথচ জীবনে যোগ হয়েছে এক অচেনা মেয়ে, এক অপ্রত্যাশিত সম্পর্ক আর অসংখ্য নতুন দায়িত্ব। শার্টটা খুলে পাশে রাখা সোফার ওপর রেখে আয়নার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল অরিন। মুখটা শান্ত, কিন্তু চোখের গভীরে জমে আছে ক্লান্তি, দুশ্চিন্তা আর অদ্ভুত এক শূন্যতা। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, একটা দিন, মাত্র একটা দিন। এই একদিনেই জীবনটা এতটা বদলে যেতে পারে কখনো ভাবিনি। আর কোনো কথা না ভেবে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল সে। কয়েক মিনিট পর শাওয়ার খুলতেই বরফশীতল পানির ধারা ঝরে পড়তে লাগল তার মাথার ওপর। অরিন দু চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজকের পুরো দিনের প্রতিটি ঘটনা একে একে ভেসে উঠতে লাগল চোখের সামনে। মল্লিক বাড়ির সেই অপমান, আরোহীর অসহায় মুখ, মানুষের বিষাক্ত কথাগুলো,
আর হঠাৎ করে নেওয়া জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। শীতল পানি শরীর ভিজিয়ে দিলেও তার মাথার ভেতরের অস্থিরতা একটুও কমছিল না। আজকের দিনটা যেন তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। চলবে।